ফলে যেহেতু মানুষ একটা ইনক্লুসিভ এবং যেটা আমরা বলি দল যার যার রাষ্ট্রসভার এরকম একটা শাসন কাঠামো দেখতে চায়, সেটার জন্য মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। এনসিপিকে বেছে নিতে পারতো, কিন্তু এনসিপি প্রথমে বললো যে তারা ইতিহাসের দায় আছে এমন কারোর সাথে জোট করবে না। হ্যাঁ, তারপরে তারা জোটে চলে গেল। তারপরে তারা জুলাই সনদের ব্যাপারে বা গণঅভ্যুত্থানের ব্যাপারে যেরকম পজিশন নিল, মানে তারাই একমাত্র গণঅভ্যুত্থান, বাকিদেরকে গণঅভ্যুত্থান বিরোধী ট্যাগ করা, এটা মানুষ পছন্দ করেনি। কারণ গণঅভ্যুত্থানে কিন্তু শ্রেণী, পেশা, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমস্ত সেক্টরের মানুষই অংশগ্রহণ করেছিল। ফলে যখন এটা ৭১ চেতনার মতো জুলাই চেতনা বলে একটা আলাদা কোটারি করা হচ্ছিল, মানুষ সম্ভবত এটা পছন্দ করে নাই। এটা একটা। আরেকটা হলো আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে পজিশন ছিল, এই পজিশনটা জাতি গঠনের জন্য হেলদি ছিল না। একটা হলো আওয়ামী লীগের চিন্তা ভাবনা পছন্দ করা, আরেকটা হলো আওয়ামী লীগের সমর্থনের থেকে বা নেতাকর্মী হিসাবে থেকে বিগত সময়ে আপনার অত্যাচার, নির্যাতন, ফৌজদারি অপরাধে এক কথায় অংশগ্রহণ করা। দুইটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। পার্থক্য না করে ঘরে ধরেন আওয়ামী লীগকে একত্রে ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচন্ড কথা বলা, আবার আওয়ামী লীগের ভোটের ব্যাপারে আগ্রহী হওয়া, ভোট কিনতে যাওয়া, বাড়ি বাড়ি চাউলের বস্তা পাঠানো। এবং আপনি যদি দেখেন এই নির্বাচন একটা ইন্টারেস্টিং ফেনোমেনা। আওয়ামী লীগের ভোটের ব্যাপারে বিএনপি আগ্রহী ছিল না? আওয়ামী লীগের ভোটের ব্যাপারে বিএনপি ইন জেনারেলি এরকম আগ্রহী ছিল না। থাকলে তো সেইভাবে মামলা দিয়ে বেড়াইতো না। আগ্রহী না থাকলে বিএনপি মহাসচিব জনসভায় কেন বলেছেন যে আপনাদের নেতা চলে গেছেন, এখন আপনারা যারা ওনার বক্তব্যটা স্পষ্ট ছিল, আপনাদের হাসিনা আপনাদের বিপদে ফেলায়, আসলে তো বিপদে ফেলায় চলে গেছে। তারা তো হাসিনার বিশ্বাস করছিল আওয়ামী লীগের লোক, এবং যাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে উনি বলছে তো আপনাদের হয়রানি করা হবে না। এই কথা বলবে না একজন পলিটিশিয়ান, ডেমোক্রেটিক লিডার, এই কথা বলবে না? আসলেই তো মিথ্যা অনেক মামলা হয়রানির শিকার হয়েছে আওয়ামী লীগের লোক। এটা বিএনপির লোকজন করেছে, জামাতের লোকজন খাবার দাবার পাঠাইছে। ফলে এখানে তো একটা বৈপরীত্য আছে। যদি আওয়ামী লীগের ভোটের চিন্তা করতো বিএনপি, তাহলে তো এবার মামলা টামলা দিয়া তাদের বিরাগ ভাজন হওয়ার কোনো কারণ ছিল না। বা ধরেন এই যে বিপুল লোককে বহিষ্কার করার পরেও চাঁদাবাজি ট্যাগ বিএনপির গায়ে লাগানো, হ্যাঁ, যদিও মানুষ এটা বিশ্বাস করে না। এবং এই যে বিশুদ্ধার, এই যে প্রোপাগান্ডা, এই যে ফটো কার্ড, আমি মনে করি আরেকটা হলো বট বাহিনীর অত্যাচারের কারণে এবং মেয়েদেরকে অকথ্য ভাষায়, শুধু এই টুইটারের বক্তব্য না বা আল জাজিরার ইন্টারভিউর বক্তব্য না, ওভারঅল মেয়েদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গিটা, সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে চর্চা করে এবং আপনার তাদের যে মনোভাব, এইটার ব্যাপারেও একটা ধরেন মানে জনগণ একটা রায় দিয়েছে বা নারীরা একটা পজিশন নিয়েছে আমার ধারণা। তো ফলে যে জিনিসটা বলছিলাম যে ফলে আওয়ামী লীগকে প্রপারলি ডিল করা এখানে, হ্যাঁ, এখানে দেখেন আপনি যদি বিএনপির ইস্তেহারটা দেখেন, এখানে কিন্তু বিএনপির ইস্তেহারে জানি স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনার এই যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন একটা করা হবে, যাতে করে বিগত দিনের আপনার একটা এই যে অন্যায়ের সাথে যারা যুক্ত ছিল, হ্যাঁ, এই যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করবে, এটা যাতে করে যারা অপরাধী না তাদেরকে আলাদা করা যায়। মানে হরে ধরে আওয়ামী লীগ বললে আপনি তাকে হয়রানি করবেন, তার মানবাধিকার লঙ্ঘন করবেন, তাকে ভিকটিম বানাবেন, তাহলে আপনি জাতি গঠন কিভাবে করবেন? এটা কিন্তু আমি অনেকদিন যাবত বলে আসতেছি, এই কাজটা করা হয়নি। তো ফলে এই জিনিসটা কিন্তু বিএনপির ইস্তেহারের মধ্যে আছে। ফলে বিচার এবং হলো আইন শৃঙ্খলা গুরুত্ব দেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা, মোট কথা দেশের যে অস্থিতিশীলতা চলছিল সেটাকে স্টেবল করার ব্যাপারে বিএনপির যে আন্তরিকতা, বিএনপির যে উদ্যোগ, বিএনপির যে পজিশন, বিএনপি অতি কথা না বলে পরিকল্পনা নির্ভর, কোনো প্রতিশ্রুতি না, প্রপাগান্ডা না, বরং পরিকল্পনা নির্ভর। সেই পরিকল্পনা সবকিছুর সাথে হয়তো সবাই একমত না, আমরা হয়তো অনেক কিছুর সাথে একমত হবো না, কিন্তু প্রপাগান্ডার চেয়ে আপনার এই বিশুদ্ধারের চেয়ে এবং প্রতিশ্রুতির চেয়ে পরিকল্পনা নির্ভর, সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ভর যে রাজনীতি, এবং তারেক রহমানের একটা রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে ছুটে বেড়ানো, মানুষের কাছে তার পরিকল্পনাগুলো সাধারণভাবে তুলে ধরার যে আপনার চেষ্টা, সেইটার প্রতি মানুষ আস্থা রেখেছে, এই জন্য এই ধরনের আপনার রায় এসেছে। এবং আপনি যেটা বলছিলেন এই রায়ের ফলে বিএনপির ফ্যাসিস্ট হওয়ার বা সে যে ব্রুটাল মেজরিটি পাইলো, এখন এখানে কি সমস্যাটা হবে? কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ বিএনপি আওয়ামী লীগ না, যদি আওয়ামী লীগ হইতো তাহলে আওয়ামী লীগে ফেলাইতেও পারতো। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আওয়ামী লীগ ছাড়া কেউ ফ্যাসিস্ট হয় না। আওয়ামী লীগ ছাড়া ফ্যাসিস্ট বাংলাদেশে আর কাউকে আমরা হয়তো দেখি নাই এখনো পর্যন্ত, কিন্তু সেই লক্ষণ অন্যদের মধ্যে আছে, যারা একইভাবে অনুভূতির রাজনীতি করে, যারা একইভাবে চেতনার রাজনীতি করে, তারা আওয়ামী বিরোধী আওয়ামী লীগ হয়ে উঠছে। আওয়ামী লীগ আছে তো এখানে, আওয়ামী লীগের শূন্যস্থানটা তো একটা দল পূরণ করছে। বিএনপির মূল ডেঞ্জার হলো তারা বিরোধী শক্তি হিসেবে যাদেরকে পেয়েছে তারা আল্ট্রা ফ্যাসিস্ট, সেকুলার রাইট। ফলে এইটা আওয়ামী লীগের চেয়ে ডেঞ্জারাস। ফলে আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ঠেলেন না। বিএনপি যদি আওয়ামী লীগ হইতে পারতো তাহলে আওয়ামী লীগে ফেলাইতে পারতো। বিএনপি একটা অসহায় মজলুম এখানে, যে সে প্রপার বিরোধী দল পায় নাই জীবনেও। তো এখানে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ইজ দেয়ার। এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক যেগুলি স্ট্রং, সেই সব জায়গায় জামাত ভালো করে নাই। দেখেন ভোট প্রায় 60% ভোট পড়েছে। একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 60 থেকে 70% ভোট পড়লে সেটাকে গ্রহণযোগ্য ধরা হয়। সেখানে 60% ভোট পড়েছে, এটা মোটামুটি গ্রহণযোগ্য। এর আগে ধরেন আপনি যদি দেখেন 1991 সালে ভোট পড়েছিল, 1991 সালে ভোট পড়েছিল 55.5, 96 75.2, 2001 75.8, অস্বাভাবিকভাবে 87% এইরকম ভোটের হিসাব ছিল। সেখানে 60% ভোট এবার পড়েছে। ডেফিনেটলি আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগ সমর্থিত কোনো ভোটারদের কোনো পরিচয় নেই নির্বাচন প্রচেষ্টা। জনগণ যদি সচেতনভাবে আপনার না করে, সচেতনভাবে করার পরে এই রেজাল্ট আসে। কিন্তু ভোটের পার্সেন্টেজে কিন্তু জামাত হিউজ আগাইছে। জামাত জোট, এটা যদি একক ভোট বলা যাবে না, বিএনপির বা জামাতের জোটের ভোট, তো তারপরে কিন্তু হিউজ ভোটে আগাইছে। এখন এই হিউজ ভোটে আগানোর একটা মেকানিজম হলো, তারা কিন্তু শুরু থেকে চাচ্ছিল সিট যে কটা জিতি বা না জিতি, ভোটের পার্সেন্টেজে যেন আগাই থাকি। কারণ পিআরের একটা ব্যাপার আছে। পিআরের ব্যাপারটাতে দেখেন এখানে ডানপন্থী বামপন্থী সবাই এক,
তারা মনে করে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হইলেই দেশ সোনায় সোহাগা হয়ে যাবে, যেটা অ্যাবসলিউটলি একটা গার্বেজ আইডিয়া। এটা নিয়ে আগামী দিনে হয়তো আন্দোলনে করাবে তারা। বিএনপি এখানে উচ্চকক্ষ তারা চায়, কিন্তু পিআর পদ্ধতিতে চায় না, এখানে নোট অফ ডিসেন্ট আছে। ফলে এখন এই অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কারণে বিএনপি যেভাবে সংস্কারে রাজি মানে হয়েছে, তারা ভোট পাওয়ার হার অনুযায়ী চায় না, বরং তারা নিম্নকক্ষে যেভাবে নিম্নকক্ষের আসন অনুযায়ী। পেয়েছে Right. সেই অনুযায়ী উচ্চকক্ষে এই যে তারা আরেকটি এই যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, যদিও সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই, কিন্তু যেহেতু জুলাই সনদ কোনো লিগ্যাল ডকুমেন্ট না, এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। সংস্কার কখনো লিগ্যাল কাজ হতে পারে না, এটা একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা মনে রাখতে হবে। ফলে তারা বিএনপি যদি তাদের মতো করে, তাদের মন মতো করে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ না করে, তারা এটা লিগ্যাল পথে হাঁটবে, আন্দোলনের পথে হাঁটতে পারে, যেটা খুবই অগণতান্ত্রিক হবে এবং খুবই অন্যায় হবে। কারণ ধরেন আমি ধানের শীষের ভোটার বা আপনি ধানের শীষের ভোটার, আপনি নিম্নকক্ষে এই 220 জন বা 13 জনকে নির্বাচিত করেছেন, আপনি উচ্চকক্ষে জামাতের নেতা বানানো, জামাতের এমপি বানানোর জন্য আপনি ভোট দেন নাই, কিন্তু আমি নিম্নকক্ষে যাকে বানাইছি আমার প্রতিনিধি। ফলে এখানে যেটাকে বলা হচ্ছে, কিন্তু রনি তাহলে আরেকটি উচ্চকক্ষের দরকার কি? যদি প্রথমত আপনি দরকার নাই। নিম্নকক্ষে যা আছে সেটিরই আরেকটা আয়না বানান, তাহলে আসলে উচ্চকক্ষের দরকার উচ্চকক্ষ বাংলাদেশের জন্য দরকার, কিন্তু তারপর যেহেতু প্রতিশ্রুতি আপনি করছেন 31 দফায় আসছে বা আপনি রাজি হয়েছেন আপনার মতো করে, সেই জন্য এটা দরকার নাই। এই ব্যাপারে নীতিগতভাবে তো আমরা একমত, কিন্তু যেহেতু তারা রাজি হয়ে গেছে, তাদের দফার মধ্যে আনছে, তারা আস্তে আস্তে করে তারা এটা শক্তিশালী করতে চায়, ইন্ট্রোডিউস করাইতে চায়। তো সেটা দেখি আমরা তারা কি করে। যেটা বলা হচ্ছে ফার্স্ট দ্য ভোট, এইটা ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফার্স্ট দ্য ভোট এইভাবেই প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি ফাংশন করে। আমি প্রতিনিধি নির্বাচন করেছি নিম্নকক্ষের জন্য, ধরেন এই প্রতিনিধি যদি কোনো কিছু করে সেটার আমার এখতিয়ার আছে, এই ম্যান্ডেট আমি নিয়েছি, কিন্তু জামাতের লোককে উচ্চকক্ষে নেওয়ার ম্যান্ডেট তো আমি দেই নাই। সেটি তো আসলে জামাতের লোককে জামাতের লোক না বা সেটা এনসিপির হচ্ছে লোক বা অন্য লোককে, অন্য দলকে আমি দেই নাই ম্যান্ডেটটা, আমি দেই নাই, আমি ধানের শীষের ভোটার হিসেবে আমি দেই নাই। ফলে তাহলে তো এটা জাতীয় সরকারের মতোই হইলো যে আপনি যদি পিআর তাহলে পদ্ধতি, সেই আবার উইনার টেক্স ইট অল, সেই জিনিসই তো ডেমোক্রেসি এইটাই। যে জিতবে সেই সবকিছু নিয়ে যাবে, যে আপনি হারবে। জিতেন, আপনি জনগণের কাছে যান 5 বছর, জনগণকে বুঝান যে আপনি ওদের চেয়ে ভালো, আপনার পলিসি উইন করান, কিন্তু আপনি জনগণের কাছে উইনও করবেন না, আপনি নিজের রাজনীতি বিকাশও করবেন না, একটা ভোট ব্যাংক ধরে রেখে ওইটা দিয়ে ক্ষমতা এনজয় করবেন, তাহলে আপনার রাজনীতি বিকাশ হবে কিভাবে? তাহলে এটা জাতীয় সরকার গঠন করে ক্ষমতা ভাগ করার যে আইডিয়া, যে ধান্দা, তার সাথে এটা তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। ডেফিনেটলি উইনার কেমনি উইন হয়েছে? 18 বছর সংগ্রাম করে জনগণের সাথে সম্পর্কের মধ্য দিয়ে, তারপরে জনগণ তাকে রিওয়ার্ড দিচ্ছে, সেই রিওয়ার্ডের সাথে তো সে প্রতারণা করতে পারে না। যদি সেই কাজটা করে এবং ধানের শীষের ভোটাররা যদি বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামে, বিএনপি কোথায় যাবে? আমি আপনাকে ম্যান্ডেট দিয়েছি, আমার নিম্নকক্ষের প্রতিনিধি, তারা আইন করবে, তারা যা খুশি করবে। আমি জামাতের কোনো লোককে ক্ষমতায়িত করার জন্য আমি ম্যান্ডেট দেই নাই বিএনপিকে, বা এনসিপির কোনো লোককে উচ্চকক্ষে এমপি বানানোর জন্য আমি ম্যান্ডেট দেই নাই। আমি আন্দোলন করার রাইট রাখি। ফলে ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসির কতগুলো সুবিধাও আছে, অসুবিধাও আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি এভাবেই ফাংশন করে। বরং ডান এবং বাম যে এখানে একমত এখানে তারা মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি মিন করে না, তারা মিন করে মিল্লা জিল্লা খাইলেই মনে হয় ভালো। নো, মিল্লা জিল্লা খাওয়ার ব্যাপার না, এটা ব্যাপারটা হলো আর বিএনপি কিভাবে একা খেলেই ভালো না। বিএনপি ভাবে যে আমি যেহেতু ম্যান্ডেট পেয়েছি, আমি আমার মতো করে ডেমোক্রেটিক পদ্ধতি প্রিন্সিপাল বজায় রেখে আমি সংস্কার করব, দেশ চালাবো, শাসনতন্ত্র কায়েম করব। যে আমার মতাদর্শের বাইরের লোক, তার অধিকার আমি এনশিওর করব, কিন্তু তাকে আমি ক্ষমতার ভাগ দিব না, কারণ ক্ষমতার ভাগ জনগণ তাকে দেওয়ার জন্য আমাকে ম্যান্ডেট দেয়নি। একা খাওয়ার বিষয় না, এটা দায়িত্বের বিষয়। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা হলো আপনি ডেমোক্রেটিক পলিটিক্স মিন করেন নাকি আপনি ডেমোক্রেসির নামে ক্ষমতা মিন করেন। ক্ষমতা তো জনগণ তাকে দিছে, তাকে প্রতিনিধিত্ব বানাইছে তার বিরোধী পক্ষ যারা, তাদেরকে ক্ষমতা শেয়ার করার জন্য না, অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দায়িত্ব পালন করার জন্য। সেই পাওয়ার দিয়ে দায়িত্ব পালন করে আপনি বিরোধী দলকে সুবিধা দেন, বিরোধী দলকে রাজনীতির স্পেস দেন, তাদের পূর্ণ নাগরিক, তার বাকি সব কিছু করেন, কিন্তু জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে, তাহলে তো ওরাই দিতে পারতো। ফলে এই যে আপনার ঘুরাইয়া পেঁচাইয়া জাতীয় সরকারের সুবিধাগুলো ভোগ করার জন্য উচ্চকক্ষে পিআর তারা চাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। কেন? ক্ষমতার ভারসাম্য হওয়ার আসলে তেমন ক্ষমতার কোনো ভারসাম্য বলে কিছু নাই দুনিয়াতে। ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা থাকবে ট্রান্সপারেন্সি, ট্রাস্ট। আমার হাতে সমস্ত ক্ষমতা থাকলে কোনো সমস্যা নেই, যদি ক্ষমতাটা লিগ্যাল হয়, বৈধ হয়, আপনার অধিকার হরণ না করে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ক্ষমতার ভাগ কেন চাচ্ছেন? ক্ষমতার যোগ্য না হইয়া। দ্যাটস দ্য পয়েন্ট। এই ডেমোক্রেসি এইভাবে ফাংশন করে। অ্যাবসোলিউট ক্ষমতা, তারা এই জিনিসটা করে। গণতন্ত্র মানে মিলে খাওয়া না। গণতন্ত্র মানে হলো জনগণ যাকে দায়িত্ব দেয়, সে স্বচ্ছতার সহিত, সে আপনার বৈধতার সহিত দায়িত্ব পালন করা। ফলে আগামী দিনে এটা নিয়ে একটা বড় কেওয়াস তারা তৈরি করবে। সেক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে জিনিসটা, যে পার্লামেন্টারি ডেমোক্রেসি কিভাবে ফাংশন করে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট হলো সার্বভৌম, নট একটা গণভোটের এখতিয়ার, নট আপনার ধরেন যে আপনার এই একটা যে কোনো একটা বিষয়ের দাবি। এই যে গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো, এটার তাৎপর্য কি? এটার হ্যাঁ না জয়যুক্ত হইলেও কিছু হইতো না। না জয়যুক্ততা কি হয়েছে? গণভোট এখানে জুলাই, আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে তাতে কিছু আসে যায় না। কারণ হলো এখানে এই যে বই নিয়ে ঘুরতেছি, এখানে দেখেন আপনি স্বাক্ষর করেছে যে দলগুলো, তাদের একটা বিএনপি তো স্বাক্ষর করছে, সেই তো সরকার গঠন করতে যাচ্ছে। ফলে সে তো অঙ্গীকারবদ্ধ, এটা সেভাবে যেভাবে স্বাক্ষর করছে সেভাবে সে বাস্তবায়ন করবে। অঙ্গীকারবদ্ধ না আগেই তো এখানে হ্যাঁ না ভোটের কোনো ইস্যু নাই, তো সে তো অলরেডি কমিটেড, এভাবে সে বাস্তবায়ন করবে। হ্যাঁ না ভোটটা দিয়ে আপনি জনসম্পৃক্ততা বেশি আদায় করছেন, কোনো সমস্যা নাই, সেটা আদায় করতেই পারেন আপনি। ফলে যে দল যেভাবে, এখানে নোট অফ ডিসেন্ট কি শুধু বিএনপি দিয়েছে, জামাত দেয় নাই? জামাত দিয়েছে, তো সব দলই দিয়েছে, আর অন্যান্য দলও দিয়েছে।
তো ফলে যে যেভাবে বিএনপি দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে। হ্যাঁ, তো ফলে বিএনপি এখন জনগণ বেশি সহই তাকে ম্যান্ডেট দিয়েছে, বেশি সহই তাকে বিএনপি এই রেজাল্ট দিয়েছে জনগণ। তো ফলে এইভাবে সে বাস্তবায়ন করবে, ক্লিয়ার। এবং এইভাবে বাস্তবায়ন যে করবে এটা কি তার ইস্তেহারে বলে নাই সে? কিন্তু সেই নোট অফ ডিসেন্ট তো এখানে নেই। কে বলছে নেই? তারা একটা যখন জুলাই সনদ যেটা সাইন করেছে, জুলাই সনদে তো যেটি আছে, এই যে- তারা স্বাক্ষর করেছে সেখানে তো এই যে নোট নোট অফ অফ ডিসেন্ট ডিসেন্টের উল্লেখ নেই। সব আছে একটা, এই যে ভালো করে পড়েন এখানে সব আছে। না আমি ভালো করে পড়েছি, যেটাতে তারা সাইন করেছেন ওটা তো নোট অফ, এটা আমি স্বাক্ষর অনুষ্ঠানের বই এটা। সেটি নিয়ে তো তখন তারা ঝামেলা করলেন, কে বললো? তাহলে তারা নোট অফ ডিসেন্ট সেটার উল্লেখ এটা নাই। সরকারের, এই দেখেন এখানে সরকারের ঐকমত্য কমিশনের কাগজ, হ্যাঁ, এটা সরকার থেকে যেদিন সাইন করছে এটা দেওয়া হয়েছে। জি, তারপরে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে নোট অফ ডিসেন্টের কথা নেই, এটা সরকারের ব্যাপার, প্রজ্ঞাপন লিগ্যাল জারি ব্যাপার। করেছে, জি। লিগ্যাল ইস্যু নিয়ে আমার কোনো, এটা লিগ্যাল ইস্যু না পলিটিক্যাল ইস্যু, এটা এখানে ওরা ঝামেলাটা তৈরি করবে। এই ইডিওসেন্ট্রিক আলট্রা ফ্যাসিস্ট সংঘবাদী রাজনৈতিক দলগুলো এখানে ঝামেলাটা তৈরি করবে। এই জন্য আমরা আগেই কাউন্টার দিচ্ছি, আগেই সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের জনগণকে, এটা একটা পলিটিক্যাল কর্মসূচি, ইটস নট লিগ্যাল। ওইভাবেই ইস্তেহার দিয়েছে, তাহলে সে এইভাবে বাস্তবায়ন করবে, দ্যাটস ইট। ফলে আরেকটা হলো জুলাই সনদ, এখানে যে তাহলে প্রজ্ঞাপনের কোনো তাৎপর্য আপনি দেখছেন? ডেফিনেট, কারণ প্রজ্ঞাপন তো আপনি লিগ্যাল মিন করছেন, বা সংস্কার তো একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা বারবার এটা গুলাই ফেলতেছে এত বড় বড় আইনজীবী, হ্যাঁ, তারা বারবার এটা গুলাই ফেলতেছে। লিগ্যালি এটার তো কোনো বেসিসই নাই। পলিটিক্যাল সমস্যার সমাধান হইতে হবে পলিটিক্যালি, ইটস নট লিগ্যাল ইস্যু। আপনি যদি লিগ্যালি সমাধান করতে জানেন, এটা ডেঞ্জারাস হবে ব্যাপারটা। কারণ হলো জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, আপনার জুলাইয়ের ব্যাপারে আপনার পজিশন পলিটিক্যাল জেনে, পার্টিগুলো যদি একজন ডানে আরেকজন বামে থাকে তাহলে কিভাবে পলিটিক্যালি সেটা সমাধান হবে? ডানে বামে থাকাটাই তো আপনার স্বাভাবিক। সেখানে জনগণকে বুঝতে হবে কোন দলটা ডেমোক্রেটিক ওয়েতে চাচ্ছে আর কোন দলটা ছলে বলে নিজেদের অবস্থান ধারে। এই যে পিয়ারের দাবিটা, এই দাবিটা কি? ছলে বলে ক্ষমতার ভাগ নেওয়ার কৌশল, যেটা জাতীয় সরকারের মধ্য দিয়ে চাইনি। ধরেন তারা কি চাইছিল সর্বশেষ 15টা আসন 3টা মন্ত্রণালয়, সেই জন্যই তো বিএনপি সাদাবাজ তারেক রহমান এত খারাপ। আসলে সেই বিষয় আলাপে আজকের আলোচনায় যেতে চাই না। আজকের আপনার বক্তব্য খুব পরিষ্কার, আপনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে পিআর নিয়েই সামনে এক ধরনের রাজনৈতিক ঝামেলা করার সংকট চেষ্টা তৈরি করতে পারে, হবে। কিন্তু আমার এই বক্তব্য জি। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এইটা খণ্ডন করে তারপর আপনাদের ঝামেলায় আসতে হবে। কারণ হলো পিআর ইস্যুটা মানে আপনার সংস্কারের ইস্যুটা হলো পলিটিক্যাল, এবং এটাকে পলিটিক্যালি সলভ করতে হবে। আর হলো আপনি যে প্রজ্ঞাপনের কথা বলছেন সেখানে পিআর এর উল্লেখ নাই, হ্যাঁ, এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে কি হবে না সেটা উল্লেখ নাই। এটা লিগ্যাল ডকুমেন্ট, লিগ্যাল ডকুমেন্ট দিয়ে আপনি পলিটিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন না। ফলে এই দাবি করে লাভ নেই। এখন পিআর পদ্ধতি বিএনপি আর নিম্ন কক্ষের আলোকে পিআর করাটা বিএনপির জন্য, যেটাকে বলে মানে ফার্স্ট পাস দ্য পোস্ট, এই আলোকে করাটাই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসির আদব। কারণ জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে আপনার এই নিম্ন কক্ষের সদস্যদেরকে, উচ্চ কক্ষের জন্য জনগণ কোনো ম্যান্ডেট দেয় নাই। ফলে ম্যান্ডেটবিহীন এমপি আপনি কেন তৈরি করবেন? উচ্চ কক্ষের জন্য তো ম্যান্ডেট দেয় নাই। এখন বলবেন যে তাহলে জামাত জোট যে এত ভোট পেয়েছে, হ্যাঁ ভোট পেয়েছে, কিন্তু সেই ভোটে তো তারা বিজয়ী হয় নাই। বিজয়ী না হইলে সেটাকে ম্যান্ডেট বলে না, কিন্তু বিজয়ী না হওয়ার পরে সেটাকে ম্যান্ডেট ধরে নিয়ে পাওয়ার শেয়ারিং করার যে কৌশলটা, এটা হলো ঘুরায় ফিরে জাতীয় সরকার চাওয়ার কৌশলটা। জি, তাহলে আপনার রাজনীতি বিকশিত হবে না। তো জি। আপনি এর পরের বার আপনি আপনি- বিএনপি 200 সিট পাইছে, আপনি পুরা 299 সিট নিয়ে ক্ষমতায় আসবেন। মুফতি আমির হামজা কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের প্রশংসা করে ওয়াজ শুরু করতেন। হ্যাঁ, ডিআইজি হাবিবুর রহমানের চেয়ে ভালো লোক নাকি উনি, ভালো পুলিশ অফিসার উনি দেখে নাই। একাধিক ওয়াজে আমি এটা শুনছি উনার পাবেন, যাকে এখন আপনার আপনার এই যে আওয়ামী লীগের আমলে উনি কৌশলে আওয়ামী লীগের প্রশংসা করার মধ্যে দিয়ে আসল। এবং এখানে যেই যে আলাপটা আসলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগের ভোটারদের সাথে তাদের যে গোপন আতাত, হ্যাঁ, এবং সীমান্ত তো ওইবারে কুষ্টিয়া থেকে বর্ডার খুব কাছে আপনি জানেন, তো যোগাযোগ এক ধরনের ছিল, যোগাযোগের মধ্য দিয়ে কিন্তু সেখানে হ্যাঁ বিএনপির অন্তকুন্দল একটা ইস্যু, তারপরে হলো আওয়ামী লীগের ভোটারদের সাথে তাদের ঐক্যের মধ্যে দিয়ে তারা একটা হ্যাঁ এই যে আপনার এই যে কৌশল, মানে নীতিহীন কৌশল, যেটা যেন তারা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে একদিক দিয়ে, এদিক দিয়ে আবার আওয়ামী লীগের ভোট নেতাকর্মী তাদের প্রোটেক্ট করে তাদের ভোটের উপর ভর করে কিভাবে নির্বাচন। ফলে এখানে বিএনপিকে কিন্তু বিএনপির এই যে আপনার ধরুন লিখছে 9 তারিখে জামাতে আমিরের প্রোফাইল স্টোরি ছাপা হয়েছে, হ্যাঁ, সো মানে এটা নানামুখী একটা প্রচেষ্টা ছিল, আমরা দেখতে পেয়েছি। ফলে সবকিছুকে বানচাল করে একটা ভঙ্গুর, অনেক অসম্পূর্ণতা, অনেক সীমাবদ্ধ সত্ত্বেও একটা ডেমোক্রেটিক মধ্যপন্থা শক্তিকে এই মুহূর্তে বিজয়ী করা, এটা অসাধ্য সাধন করেছে বাংলাদেশের জনগণ। এটা সত্যি অভিনন্দনযোগ্য। এবং যে সমস্ত আসনগুলোতে যে মুফতি আমির হামজা এবং যারা যেগুলো বিএনপির শিওর মানে বিজয়, এখানে বিএনপি খুবই পরীক্ষিত এবং বিএনপির ভোট ব্যাংকের ব্যাপারে যাদের কোনো সন্দেহ নাই, এইসব জায়গায় যে জামাত বিজয় পেয়েছে, যে সেই বিজয়ে বেসিক্যালি জামাতের রাজনীতির প্রতি যে মানুষ আস্থা রেখে জামাতকে বিজয়ী করেছে সেটা মনে হচ্ছে না এই কথা শুনে অন্তত, বরং জামাতের কৌশলটা অনেক বেশি কাজ করেছে বা অনেক বেশি তাদেরকে সুবিধা দিয়েছে, তারা যেমনি হোক বিজয় পেয়েছে আর কি কৌশলের কারণে। তার মানে এইটাই যদি জামাত ধরে নেয়, কারণ শুধু কিন্তু কুষ্টিয়া না, রংপুরেও কিন্তু আমরা রংপুরে আছে, দেখেছি, সাতক্ষীরার দিকেও আমরা দেখেছি যে সেখানে জামাত মানে অনেক নিরঙ্কুশ ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সাফল্য, এই যে জামায়াতের বিভিন্ন এক একটা জোনে দেখতে পাচ্ছি যে তারা অনেক বেশি। গোপালগঞ্জে জামাত খুব ভালো করেছে। গোপালগঞ্জ আওয়ামী লীগের ভোট ব্যাংক বা ভোট মানে আওয়ামী লীগের একটা মানে কি বলবো, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি প্রতিটির আলাদা আলাদা কৌশল, নাকি আপনার মনে হয় যে? দেখেন, আমি এটা শোতে আলোচনা করছিলাম, কিন্তু হাসিনার একটা সিদ্ধান্ত ছিল যে জামাতকে ক্ষমতায় আনো, জামাতকে তো সমর্থন, কিন্তু সব আওয়ামী লীগ এটা করেনি। যেটা এখানে এই যে কুষ্টিয়া মিরপুর উপজেলা, এখানে আমি বহুবার গেছি, আমি খুবই পরিচিত জনপদ আমার এটা, যেহেতু আমি সাংবাদিক। তো এখানে ধরেন আপনার
আওয়ামী লীগের ভোট ভাগ হয়েছে, সব ভোট জামাত পাইছে তা না, বিএনপিও পাইছে, কিন্তু বিএনপি কোন অংশটা পাইছে? বিএনপির যে আরবান শিক্ষিত অংশটা পেয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে আপনি যদি দেখেন, আপনি যেগুলো উল্লেখ করলেন কুষ্টিয়ার চিত্র, এবং আপনি যে সমস্ত চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ আপনি আরো যে এলাকাগুলো উল্লেখ করছেন, সেরকম বর্ডার এরিয়াগুলোর চিত্র যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আওয়ামীপন্থী ভোট বা আওয়ামী লীগ সমর্থক যারা, তারা কিন্তু জামাতকে রিলাই করেছে। এটার একটা 6 মাস আগে ধরেন একটা মিটিংয়ের খবর আমরা মিডিয়াতে দেখেছিলাম যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল, যদি এখানে কোনোভাবে জামাতকে ক্ষমতায় আনা যায়, তাহলে ভারত যেটা চাচ্ছিল যে এখানে একটা রাইট উইং শক্তি, হ্যাঁ, জঙ্গিবাদী শক্তি ক্ষমতায় আসছে, এটাকে আরো এস্টাবলিশ করা গ্লোবালি, এবং একটা কাউন্টার। আর বিএনপি তো জামাতকে মোকাবেলা করতে পারবেই না, যেহেতু বিএনপি একটা স্টুপিড পার্টি তারা মনে করে। তো ফলে তখন বিএনপি অটো বাধ্য হবে আমাদের সাথে রাজনীতি ঐক্য করতে, এবং আমরা মিলে তখন একটা আন্দোলনের মধ্যে খুব দ্রুত রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবো, এরকম একটা প্ল্যানের কথা আমরা শুনেছিলাম। সেই প্ল্যানের আলোকে হয়তো অনেকে মনে করছে হ্যাঁ এটাই একটা। আর দ্বিতীয়, এটা 1 নম্বর ফ্যাক্টর, মানে একমাত্র ফ্যাক্টর না, দ্বিতীয় ফ্যাক্টর আরেকটা হতে পারে যে আওয়ামী লীগের লোককে প্রোটেক্ট করার ক্ষেত্রে জামাত অনেক বেশি দরদি ছিল, অনেক বেশি অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, কারণ হলো তারা তো আওয়ামী লীগের ভিতরেই ছিল, ভিতরে থাকার কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু অল্প হয়ে গেছিল। ফলে 5 তারিখের পরে আপনি ধরেন এই যে প্রশাসন সংস্কার নিয়ে তো কথা বলা হয়, প্রশাসনে সংস্কারের ব্যাপারে ছাত্ররা আগ্রহী ছিল, বিএনপি আগ্রহী ছিল, সবাই আগ্রহী ছিল, তারপর হইল না কেন? হইল কারণ গুপ্তভাবে তারা যে ছিল 5 তারিখের পরে আওয়ামী লীগের লোকজন মনে করছিল যে যেহেতু এতদিন আমরা তোমাদের আশ্রয় দিয়েছি জেনে বুঝে, তো এখন আমরা অসহায়, আমাদের আশ্রয় দাও। বলে এটা তারাই প্রোটেক্ট করেছে। প্রোটেক্ট করার মধ্যে দিয়ে তারা ক্ষমতা, এই সরকারের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠছিল, মানে ক্ষমতার ভর কেন্দ্র এক করতে তারাই নিয়ন্ত্রণ করতো, এরকম একটা ব্যাপার। পোস্টাল ব্যালট নিয়ে আপত্তি হয়, এটা মানে আপনার ধরেন অগ্রাহ্য করা হয়। তাদের কোনো সমালোচনা সরকারের কাছে গেলে বা কোনো একটা আপত্তি যদি বিএনপি বলে, সেটা কোনো কিছুই মানা হচ্ছে না। ফলে তারা সংখ্যা এত ছোট হওয়ার পরে ভোট তাদের ধরেন, হ্যাঁ, মানে নির্বাচনের আগে যেটা বলা হচ্ছিল যে 5%, 10% বা 15%, কিন্তু তারা ক্ষমতার এত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠছিল কিভাবে? গুপ্ত অবস্থায় থেকে। হ্যাঁ, তাদের এটা ক্যাডারভিত্তিক রাজনীতি, এটা নাকি তাদের কৌশল। সো এই যে কৌশলী রাজনীতি, এটার কারণে তারা অলরেডি আওয়ামী লীগের সাথে অ্যাটাচ ছিল, যে কারণে আওয়ামী লীগের সাথে তাদের আস্থার সম্পর্ক বিএনপির চেয়ে অনেক বেশি ছিল। হ্যাঁ,